কক্সবাজারে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 1, আহত 4। বিমানটা কতটুক যাইয়া সাগরের পাশে পড়ে গেছে। পড়ে যখন গেছে আমরা দূরে গেছি। সাকিব আল হাসান আমাদের শুটিং করতে ছিলেন, ওনাদের একটা এই শুটিংয়ে ওনাকে নামা দিতেছে। সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের 8 জন সহ সারা দেশে 16 জনের মৃত্যু। মুখোমুখি সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হয়েছে মাইক্রো আছে এই সাইডে পড়ছে, গাছের সবাই ফেরে 8 জন জায়গায় মারা গেছে আর 4 জন হাসপাতাল নিতে। বারবার বলছে যে ভাই এভাবে ওভারটেক করে গাড়ি চালাও না, গাড়ি একভাবে চালাও। গাড়ি কাটি বাজে কন্ট্রোল করে না পেয়ে গাড়ি একেবারে পড়ে গেছে। চালকের গতিবিধির উপর কঠোর নজরদারির তাগিদ। ফাঁকা মানেই হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর একটা সুবর্ণ সুযোগ। এই জায়গায় আমাদের চালকদেরকে এবং পুলিশকে কিন্তু সচেতন থাকতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি টাকায় চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কারখানা থেকে প্রকৃত দাম না পেলে লোকসানের আশঙ্কা। চামড়াজাত পণ্য তৈরিতে বিশেষভাবে অবদান রাখছে পশুর মাথার চামড়া। চীন ও ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প, অভিযোগ ব্যবসায়ীদের। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নাগরিকরা, তবে এখনো ঘরমুখো কেউ কেউ বাস, ট্রেন বা লঞ্চে নেই বাড়তি চাপ। ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হই হুল্লোড় আর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। এবং পদ্মার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতি কারণ বলছেন এলাকাবাসী। কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত 4 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি সকালে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম বেঙ্গল বে এভিয়েশনের একজন কর্মকর্তা ছিলেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 9টার দিকে কক্সবাজারের ইনানী রয়্যাল টিউলিপ সিপাল থেকে 5 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার। এ সময় উখিয়ার রেজুখাল এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শাহ আলম নামে এক যাত্রী নিহত হন। এ ঘটনায় পাইলট শফিকুল ইসলাম সহ আহত হন আরো 4 জন, তবে গুরুতর না হয় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিমানটা এই দিকে চলে যাচ্ছে, দক্ষিণ দিকে, এই পাশে ফিরে নিয়ে এইদিকে মানে কি উত্তর পাশে চলে আসতেছে। কতটুক যাইয়া দেখছি সাগরের পাশে একদম মানে কি পড়ে গেছে। পড়ে যখন গেছে আমরা দূরে গেছি। দূরে যখন গেছি এখানে দেখি লোক দেখি মানে কি আনা বাইয়া মানে কি থেকে আমরা 3 জন 4 জন বাইরে করে জীবিত। যখন দেখি এখানে 8 জন দেখি বেল যখন বান্ধা এর রূপে 8 জন বলছে মানে কি বেলটা খুলে দেন। তারপর বেলটা যখন খুলে দিছি তারপরে ছুটে যখন গেছে আমরা দরজা থেকে নিয়ে ফেলছি। নিয়ে তারপর কাঁধের কুলের ধরে নিয়ে আসি, তারপর নিয়ে আসি দেখি জীবিত আছে। তারপরে দেখছে আমরা সিনজি ডাইকা হোটেলে আনছি, তারপরে এখানে দেখি মারা গেছে। হেলিকপ্টারটা ওই ইয়েতে যাচ্ছিল, দক্ষিণে যাচ্ছিল, ওই মনে হয় ভ্রমণ করার জন্য। আসার সময় ওই নিচ দিয়ে আসছে, তো নিচ দিয়ে আসার সময় ওইটা পানিতে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই লোকজন দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পর ওই দরজা ভেঙে 3 জন বের করলো, আর সামনে থেকে ওই বের করলো, ওইটা ওই সামনে থেকে একদম বের করলো। বের করার পর আমরা গাড়িতে তুলে আমরা হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে নিয়ে আসার পর উনি হসপিটালে মারা গেছেন। মারা যাওয়ার পর উনি বাকি লোকগুলো ওখানে সুস্থ
আছে। পাইলটের বেশি আহত হয়নি, পাইলটের হয়েছিল প্রেসার বেড়ে গেছে, আর 3 জন লোক একদম সুস্থ ছিল। ওদের ছিল 3টা ব্যাগ, ওরা এমনিতে হাইটে চলে গেছে। হেলিকপ্টার বিধ্বস্ত অবস্থায় একজন রোগী পাওয়া গেছে, ওনাকে আমরা মৃত অবস্থায় পাইছি এবং পথচারীরা নিয়ে আসছে। ওনাকে এখন আমরা মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি উদ্ধার চেষ্টা শুরু করে ফায়ার সার্ভিস, বিজিবি সহ কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি বিজ্ঞাপনের কাজে অংশ নিতে যাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানীর একটি হোটেলে নামিয়ে ঢাকা ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সাকিব আল হাসান আমাদের শুটিং করতে আসছিলেন ওনাদের একটা শুটিংয়ে, এই শুটিংয়ে ওনাকে নামা দিতে আসছিলেন। পাইলটের যে লোকগুলো আছে আমাদের নিয়ন্ত্রণ আছে, অলরেডি আমাদের গেতে আছে, আমাদের একটা স্থানীয় বাসার মধ্যে আছে, সুস্থ আছে। আর যে মারা গেছে তার কোনো পরিচয় আপনারা জানেন? হ্যাঁ, ওনার নাম হচ্ছে ওই শাহ আলম, উনি হচ্ছে ওই বেঙ্গল বে এভিয়েশনের একজন কর্মকর্তা। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের 8 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। এছাড়া মাদারীপুর ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো 8 জন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 27 জন। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশুই এলাকায় সকালে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা হাবিবুর রহমান ও তার 2 ছেলে আবু সুফিয়ান ও কামরান সহ 7 জন নিহত হন। আহত হন আরো 3 জন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয়। আহতরা জানান, নিহত আবু সুফিয়ানের বিয়ে উপলক্ষে মাইক্রোবাসে করে তারা সবাই মৌলভীবাজার যাচ্ছিলেন। এদিকে দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এসে মাইক্রোটা আছে এই সাইডে পড়ছে, আর হেনা গাড়িটা ওই সাইডের কাছে আইলে গেছে। 7 জন লাশ বাইর করছে গাড়ির ভিতর থেকে, আর 4 জন হসপিটাল পাঠানো হয়েছে। এনা পরিবহনের একটি বাস আপনার ঢাকার দিকে যাচ্ছিল, আর একটি আপনার মাইক্রোবাস আপনার ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। শশুই এলাকায় একটা মুখোমুখি সংঘর্ষ হয়, এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। শুক্রবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলি এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত অবস্থায় 17 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো 2 জনের মৃত্যু হয়। বারবার বলছে যে ভাই এভাবে ওভারটেক করে গাড়ি চালাও না, মানে গাড়ি কাটি বা যে মনে করেন যে মুসরটা যে দিছে ওই মুসরটা মানে কন্ট্রোল করে না পেয়ে মানে গাড়ি হেরে রাস্তার মধ্যে পড়ে গেছে। হানির বেচার যত গাড়ি ছিল স্যার, সব গাড়ি কাটিয়েছে স্যার। আমি না জানি আমার এখানে উঠে গেছে, কথা বলছি আর কথা মানে না বেড়াই। এছাড়া মাদারীপুরের রাজৈরে বাস ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো 12 জন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রতি ঈদেই বাড়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা। নগরবাসী বলছেন, এই সময় চলাচলে সুবিধা হলেও দুর্ঘটনার সংখ্যায় থাকেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, ঈদের সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চালকদের গতিবিধি ভালোভাবে নজর রাখা দরকার। ফখরুল শাহিনের রিপোর্ট। এই কান্না স্বজন হারানোর। রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ঈদের পরদিন সড়ক দুর্ঘটনায় মা বাবা দুজনকেই হারাতে হয় সন্তানদের। শুধু এই পরিবারের নয়, ঈদের ছুটিতে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে শোকের ছায়া নেমেছে অনেক পরিবারে। নগরবাসী বলছেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সবার সতর্ক থাকা উচিত। রাজধানীতে 20 থেকে 30 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নিয়ম থাকলেও ঈদ এলে তা বেড়ে দাঁড়ায় 70 থেকে 80 কিলোমিটারে। পাশাপাশি চালকদের মধ্যে দেখা যায় সবার আগে যাওয়ার প্রবণতা। একই সঙ্গে ফাঁকা ঢাকায় পথচারীরা চলাফেরা করেন বেপরোয়াভাবে। যদিও ট্রাফিক পুলিশ দাবি করেন ঈদের সময় বেশি তৎপর থাকতে হয় তাদের, কিন্তু চালকরা বলছেন এ সময় গাড়ি চালাতে কোনো নিয়ম মানতে হয় না। চালকদেরকে সাবধান হতে হবে, কারণ আমরা তো কখনো চাবো না যে কোনো দুর্ঘটনায় আমরা পড়ি। যানবাহনগুলো সঠিকভাবে চলতেছে কিনা, সঠিক রুল মেনে চলতেছে কিনা, তো উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আসলে এটা ওভারকাম করা সম্ভব। রাস্তা ফাঁকা তাহলে মনে হয় গাড়িটাও জোরে চলে, তখন দেখা গেল একটা গাড়ি অন্য দিক থেকে আসলো, আসার পরে মনে করেন গাড়িটা ব্রেক করতে করতে দুর্ঘটনা বেশি। সবসময় রাস্তায় থেকে ডিউটি পালন করি, আমরা খেয়াল করি কোনো গাড়ি উল্টাপাল্টা চলে কিনা। আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে সেটা ওদেরকে আমরা প্রতিহত করি।
বিশেষজ্ঞরা বলছেন ঈদে বাড়তি আনন্দ পাওয়ার জন্য সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে বাড়ছে দুর্ঘটনা। ফাঁকা মানেই হচ্ছে হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যেন অপব্যবহার কেউ না করতে পারে, এই জায়গায় আমাদের চালকদেরকে এবং পুলিশকে কিন্তু সচেতন থাকতে হবে। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের তথ্যমতে এবারে ঈদের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩২ জন। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে পঞ্চম গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে অংশ নিতে গতকাল স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডায় পৌঁছেছেন। 4 দিনের সফরকালে মন্ট্রিলের ডাউনটাউনে অমনি হোটেলে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় অনুযায়ী আজ বিকেলে 2030 সালের মধ্যে এইডস সহ দুরারোগ্য ব্যাধি রোধে করণীয় ঠিক করতে শুরু হবে ওই সম্মেলন, যেখানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডা থেকে মন্ট্রিলের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড কনফারেন্সে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ট্রিয়েলে পৌঁছেছেন। মন্ট্রিয়েলের ডাউনটাউনের এই অমনি হোটেলেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সের উদ্বোধনী দিনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মাইক্রোসফটের প্রধান বিল গেটস এবং তারপরেই বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কনফারেন্সের দ্বিতীয় দিনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বর্তমান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পিতা পিয়ার ট্রুডোর অবদানের জন্য মরণোত্তর মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান করবেন শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, মন্ট্রিয়াল, কানাডা। বন্দরনগরী চট্টগ্রামে এবার কোরবানির 5 লাখ পশুর চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়েছে বলে দাবি করেছেন চামড়া ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি, মৌসুমী ব্যবসায়ীদের বেশি দামে চামড়া সংগ্রহ সহ কয়েকটি কারণে প্রতি বর্গফুট চামড়ার ক্ষেত্রে 55 থেকে 60 টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান তারা। এই অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে প্রকৃত দাম না পাওয়া গেলে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম মহানগরী সহ বৃহত্তর চট্টগ্রামে এবার 5 লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। গত বছর 4 লাখ গরু ছাগলের চামড়া সংগ্রহ করা হলেও এবার 5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ব্যবসায়ীরা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতাদের দাবি লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে। টাকাটা আমরা যে হিসেবে দেখতেছি এই হিসেবে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট ফুলফিল। কাজে এবার অন্য কোনো বিষয়ে আমাদের কোনো ধাক্কা ছিল। আমরা সবাই সংরক্ষণ করে রাখছি লবণ দিয়ে। আমাদের খরিদ্দার যখন আসবে 10-15 দিন পরে চামড়া বিক্রি হওয়ার পরে ওই চামড়াগুলো আস্তে আস্তে আমাদের আবার আড়তে চলে আসবে। সিন্ডিকেটের মাধ্যমে হঠাৎ করে লবণের দাম বৃদ্ধি, মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতা ও বাড়তি দামে চামড়া সংগ্রহের কারণে চামড়া প্রতি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান ব্যবসায়ীরা, যা ট্যানারি মালিক সমিতি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। গত বছর তো বলছে আমাদের লবণ ছিল 500 টাকা, এই বছর 1400-1500 টাকা। গত বছর আমরা সাপ করছি লেবার দিয়ে 25 টাকা 30 টাকা, এই বছর বাদ দিয়ে 50 টাকা দিতে হয়েছে। আমরা এখন মহা বিপদ সংকটে আছি। যারা সিন্ডিকেট ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে আমাদের লবণের দামটা চড়া করে দিছে আমাদের সামনের ব্যবসায়ীদেরকে টাকানোর জন্য। এই অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে যদি প্রকৃত মূল্য পাওয়া না যায় সেক্ষেত্রে লোকসানের আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ীরা। ঢাকা ট্যানারি মালিকেরা যদি আমাদের কাছে মূল্যটা দেয় কোরবানির মাল, ভালো মাল, গ্রেডের মাল, তাহলে আমরা লাভবান হব। আর যদি ওনারা যদি 40 টাকা ধরে বসে থাকে তাইলে তো হবে না। চট্টগ্রামে 2টি ট্যানারি বর্তমানে বন্ধ রয়েছে। কাঁচা চামড়া সমিতির 112 জন সদস্য ছাড়াও 70 জন আড়তদার এবার চামড়া সংগ্রহ করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চামড়া সংগ্রহ এবং প্রক্রিয়াজাত করার খবর জানাতে এই মুহূর্তে নাটোরের রেলগেট এলাকার চামড়ার বাজারে আছেন রিপোর্টার রাকিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব। ধন্যবাদ কবির আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের যে বৃহত্তর চামড়ার যে বাজারগুলো রয়েছে, নাটোরের এই বাজারটি তার মধ্যে দ্বিতীয়, এবং আমরা এখানে সকাল থেকে এসে দেখেছি আর যে পরিমাণ আসলে চামড়া এখানে আসার কথা ছিল সেই পরিমাণ চামড়া কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এবং প্রতি শুক্রবারে কিন্তু এখানে একটি হাট বসে, চামড়ার হাট, যেগুলো নিয়ে কিন্তু আসলে বছরের সারা বছরে কিন্তু এই শুক্রবার এই হাটটি বসে। এবং সেই সাথে ঈদ উপলক্ষে কিন্তু এই যে গত মঙ্গলবার ঈদ হয়েছে, তারপরে আজকে শুক্রবার থেকে কিন্তু চামড়া বাজার বেশ জমজমাট হবার কথা ছিল, কিন্তু আমরা এখানে দেখেছি তার বিপরীত চিত্র।
এখানে যারা আড়তের মালিকরা রয়েছেন তারা বলছেন আসলে ট্যানারি মালিকদের থেকে যে সমস্ত টাকা তারা এর আগের বছরে পাওয়ার কথা ছিল সেই টাকাগুলোর কিন্তু অধিকাংশই ট্যানারি মালিকদের হাতেই আছে, তাদের কাছে নেই বললেই চলে। 15 থেকে বড়জোর 30% তাদের পেয়েছে, যার জন্য কিন্তু তারা চামড়া কিনতে পারেননি এবার। আর এছাড়াও রাজশাহী এবং এর আশপাশের বহু জেলা থেকে কিন্তু এই বাজারে চামড়া আসে, সেটিও কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তার কারণ হিসেবে বলছে যে আসলে মাত্র এই কয়েকটি দিনে যেহেতু লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হয় এবং প্রায় 3 বার পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হয়, সে কারণে কিন্তু এখনো পর্যন্ত সেই উপযুক্ত সময়টি হয়নি বাজারে নিয়ে আসার। এবং সেই সাথে সাথে আড়ত মালিকরা আমাদেরকে জানিয়েছে যে ট্যানারি মালিকরা প্রায় আগামী শুক্রবার এবং তার পরের শুক্রবারে হয়তো এই বাজারে আসতে পারে এবং তখনই কিন্তু বেচাকেনাটা সব থেকে বাড়বে বলে তারা আমাদেরকে বলছেন। তবে সেই সাথে সাথে যেহেতু তাদেরকে একটু চড়া দামেই এখনো পর্যন্ত চামড়া কিনতে হচ্ছে এবং যারা ফড়িয়া রয়েছেন তারা যেহেতু বেশি দামে কিনেছে এবং লবণ মাখানো চামড়া আমরা এখানে দেখেছি যে কিছু কিছু ফড়িয়া নিয়ে এসেছে, তাদের থেকে যে দর ট্যানারি মালিকরা বেঁধে দিয়েছে তার থেকে কিন্তু বেশি দরে তাদেরকে কিনতে হচ্ছে। সে কারণে তারা বলছেন যে আসলে যেই দামটি ট্যানারি মালিকরা বেঁধে দিচ্ছেন সেটি কিন্তু আসলে তাদের পক্ষে আসলে সম্ভব নয়। কিন্তু যদি তার থেকে বেশি মূল্য দিয়ে ট্যানারি মালিকরা চামড়া না কেনেন তাহলে তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবেন, তাদের যে মূল পুঁজি সেখান থেকে কিন্তু আসলে অনেক বেশি ক্ষতি হবে। এবং সেই সাথে তারা বলছেন যে এখনো পর্যন্ত চামড়া শিল্প যতদিন থেকে চালু হয়েছে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। এই কারণে তারা দাবি করছেন ট্যানারি কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে যেন বিষয়টি খুব নজর রাখা হয় এবং তাদের যাতে করে তারা বিপদের মুখে না পড়েন সেই বিষয়ে যেন পদক্ষেপ নেওয়া হয়। তো কবির, এই ছিল আমার কাছে নাটোরের চামড়া বাজার থেকে সর্বশেষ। রাকিবুল হাসান জানাচ্ছিলেন নাটোর থেকে কোরবানির পশুর চামড়া যে প্রক্রিয়াজাত করা হচ্ছে সে বিষয়ের খবরাখবর। পৃথিবী নিরন্তরই নিষ্ঠুর আর স্বার্থপর। মানুষকে নিয়েই মানুষের ভাবার যেখানে বিন্দু মাত্র সময় নেই, সেখানে রাস্তার অসহায় পশুগুলো নিয়ে ভাবার ফুরসত কোথায়? কিন্তু না, রাস্তার পশুদের নিয়েও কাজ করে মানবতা জাগিয়ে তুলছে কেউ কেউ। এ নিয়ে একটি ব্যতিক্রমী রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। দেশে চামড়াজাত পণ্য তৈরিতে বিশেষভাবে অবদান রাখছে পশুর মাথার চামড়া। কোরবানির মৌসুমে বাড়তি আয়ের জন্য অনেকেই এসব চামড়া প্রক্রিয়ার কাজ করেন। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, চীন ও ভারতীয় চামড়ার বিভিন্ন পণ্য দেশে আমদানি হয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে জুতা, ব্যাগ সহ ছোট ও মাঝারি আকারের বিভিন্ন চামড়াজাত পণ্যের একটি অংশ তৈরি হয়ে থাকে পশুর মাথার চামড়া দিয়ে। সারা বছর জবাইকৃত পশুর পাশাপাশি কুরবানি ঈদে এসব চামড়ার বেশিরভাগ অংশ সংগ্রহ করে থাকেন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। 15-20 টাকা 25 টাকা করে কিনা পড়ে, 30 টাকা কিনা পড়ে, কোনোটা 40 টাকা বিক্রি। লবণ টবণ লাগায় মানে 60-70 বিক্রি আছে। এই মাল কারখানার থেকে খরিদ করা হলো ভাই ন্যূনতম মনে করেন যে 40 টাকা, 2-5 টাকা মনে করেন যে বাড়তি ছাড়া কমে বেশি না। জুতো হয়, মানি ব্যাগ হয়, লেডিস ব্যাগ হয়, এরপরে মনে করেন বল হয়। শুধু চামড়াই নয়, বিক্রি হয়ে থাকে পশুর লেজের চুল। ব্যবসায়ীরা জানান এসব দিয়েও অনেক ধরনের পণ্য তৈরি করা হয়ে থাকে। এগুলো আমরা মনে করেন 1 টাকা পিস বিক্রি করছি, আনছি মনে করেন ঠিকা থাকা যাতে যেরকম লিয়া পারি। বাইরে চালান করে ওদিক থেকে বেড়ার বুরুজ ওরা তৈরি করে আর কি, সব জাতীয় জিনিস আছে না এটি তৈরি করে। ঈদে অন্যান্য কারখানা ছুটিতে থাকায় বাড়তি আয়ের লক্ষ্যে এসব চামড়া প্রক্রিয়ার কাজে যোগ দেন বিভিন্ন পেশার মানুষ। লবণ দেওয়ার পরে বিক্রি হবে ভাই 40 টাকা 50 টাকা। কাজ করি মনে করেন পিস 5 টাকা করে, 100 মাল কাটলে 500 টাকা। চামড়ার আরো কাম আছে, স্পিরিট কাম করে সারাটা দিন, মাস করা বেতন আরে অনিয়ন ওভারটাইম করতেছি। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার প্রতিটি অংশের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে এ খাত সংশ্লিষ্টরা তৎপর থাকলেও দেশের বাহির থেকে চামড়াজাত পণ্য আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমাদের এই ব্যবসাদার বন্ধ করে দিয়েছে। ভারতের চায়না বেলগুলা, ভারতের জুতাগুলা আইসা। এই শিল্পের উন্নয়নে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রংপুর সুগার মিলের আবাদি জমি জবরদখলের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। ঘটেছে সংঘর্ষের ঘটনাও, মামলা করেও যাচ্ছে না উচ্ছেদ করা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর তাদের নির্ভর করতে হচ্ছে।
সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করে বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতার কোনো পরিবেশ এখন দেশে নেই। গণতন্ত্র কোথায়? গণতন্ত্রের মূল বিষয়টাই তো হচ্ছে আপনার যে তার জবাবদিহিতা থাকতে হবে এবং যে সরকার আসবেন তাদেরকে জনপ্রতিনিধিত্বশীল হতে হবে, জনগণের আস্থা থাকতে হবে সেই সরকারের উপরে। আওয়ামী লীগকে আজকে এইভাবে কৌশল করে অনৈতিকভাবে বন্দুক পিস্তল দিয়ে ক্ষমতায় আসতে হবে কেন? জনগণের ভোট দিলে সে ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফট হয়ে গেছে, যার জন্য তাকে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তাকে নির্ভর করতে হয়। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। এবার ঘরে ফেরা মানুষের খবর। ঈদের ছুটি শেষে নগরবাসী ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে পথের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরতে পেরে খুশি সবাই। তবে আজও অনেকে ঘরমুখী হয়েছেন। জীবন জীবিকার তাগিদে আবারও নাগরিক মানুষ ফিরতে শুরু করেছেন ব্যস্ত এই নগরে। ছুটির দিন হলেও সকালে রেল স্টেশনে নগরমুখী মানুষের ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যেই যারা ফিরেছেন সবার চোখে মুখেই ছিল উচ্ছ্বাস আর আনন্দ। টানা 6 দিনের ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পৌঁছাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ঝুঁকি সত্য ঈদের আনন্দ সবার সঙ্গে একসঙ্গে কাটালাম, এই জন্য খুব ভালো লাগছে। ঝুঁকি ঝামেলা পেরিয়ে গেলেও তারপর পরিবারের সবার সাথে একটা আনন্দ হয়, বিভিন্ন জায়গা থেকে সবাই আসি, খুব মজা হয়। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার কারণে গাড়ির চালকরা কিছুটা ঝুঁকি নিয়ে বেশি গতিতে গাড়ি চালানোয় অস্বস্তি ছিল যাত্রীদের। কর্তৃপক্ষের কথায়ও উঠে এসেছে তারই চিত্র। রাস্তার দুর্ভোগ এড়াতেই তাড়াতাড়ি আসলাম, কিন্তু তারপরও পারিনি, কারণ রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, আমাদের অন্য গাড়ি দিয়ে আবার এনেছে। এই রাস্তা একবারে ফ্রি, রাস্তায় কোনো ভোগান্তি পাই নাই। ভাড়া যা ছিল সেটাই নিছে, যাওয়ার সময় যেভাবে গেছি আসার সময় ঠিক একইভাবে গেছি। টিকিট তো অ্যাভেলেবেলই আছে। রাস্তায় যে যানজট ছিল এখন আর কোনো যানজট নেই, ঠিকমতো গাড়ি চলাফেরা করতেছে। এদিকে ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালেও নামে যাত্রীদের ঢল। নির্বিঘ্নে পৌঁছাতে পেরে সবার চেহারায় ছিল সন্তুষ্টির ছাপ। আবার কোলাহলে পূর্ণ হচ্ছে নগর। আগামীকাল থেকে সে ভিড় বাড়বে, নগর ফিরে পাবে তার চিরচেনা রূপ। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও এখনো রয়েছে ঈদের আমেজ। রাজধানী ও আশপাশের বিনোদন কেন্দ্র থেকে শুরু করে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো এখন জমজমাট ভ্রমণ পিপাসুদের পদচারণায়। ছুটির আমেজে কাটানো ভ্রমণের খবর জানাতে রাজধানীর শাহবাগের শিশু পার্কে আছেন রিপোর্টার ফখরুল শাহিন, গাজীপুরের সাফারি পার্কে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং সিলেটের গোয়াইনঘাটের মায়াবন সোয়াং ফরেস্টে আছেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা প্রথমেই যাব ফখরুল শাহিনের কাছে। ফখরুল, কেমন দেখছেন? ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে আনন্দের বন্যা। আর এই আনন্দকে, এই ঈদের আনন্দকে উপভোগ করতে অনেকে কিন্তু ছুটে আসেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এবং আমি এখন দাঁড়িয়ে আছি, জাফর সাদিক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগ শিশু পার্কে। এখানে মূলত শিশুদের জন্য বিনোদনের নানা ব্যবস্থা করা রয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে সকালে যখন প্রবেশদ্বার অর্থাৎ প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে তখন থেকেই কিন্তু শিশুরা তাদের অভিভাবকের হাত ধরে, তাদের বাবা মার হাত ধরে কিন্তু এই শিশু পার্কে প্রবেশ করতে শুরু করেছে এবং সকাল থেকে শুরু করে এই দুপুর নাগাদ কিন্তু এখন শিশুদের ঢল নেমেছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এইটি শিশু পার্ক হলেও এখানে কিন্তু শিশুদের সঙ্গে যারা এসেছেন অভিভাবকরা, তাদের সংখ্যাও কিন্তু কম না, তাদের সংখ্যাও কিন্তু আমরা অনেক লক্ষ্য করেছি। অর্থাৎ আজকে ঈদের চতুর্থ দিনেও কিন্তু শিশু পার্কে প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করছি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝুলন্ত চেয়ার। আপনাকে যে বিষয়গুলো আমি এখন জানাবো যে শিশু পার্কে শিশুদের জন্য যে রাইডগুলোর ব্যবস্থা করা আছে, সর্বমোট 14টি রাইডের ব্যবস্থা করা আছে। তার মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি ঝুলন্ত চেয়ারের সামনে এবং এছাড়াও আরো অনেক রাইড রয়েছে। আমি এখন এই রাইডগুলোর নাম আপনাকে জানিয়ে দিব। সেটি হচ্ছে যে এখানে রয়েছে রোমাঞ্চ চক্র, রয়েছে আনন্দ ঘুড়ি, রয়েছে উড়ন্ত বিমান, রয়েছে উড়ন্ত নভোযান, ব্যাটারি কার, ফুলদানি আমেজ, ঝুলন্ত চেয়ার, লম্ফঝম্প জঙ্গি বিমান, রেলগাড়ি রয়েছে, টয় ট্রেন অর্থাৎ খেলনা ট্রেন এখানে রয়েছে। তারপর রয়েছে বিস্ময় চক্র, তারপর রয়েছে 9D মুভি থিয়েটার ও নৌকা রাইড।
সবগুলো রাইডে আমরা দেখেছি সকাল থেকেই শিশুরা কিন্তু উঠছেন এবং শিশুরা ওঠার জন্য তার আগে কিন্তু প্রবেশ মূল্য অর্থাৎ প্রবেশ মূল্য দিয়েই কিন্তু সবাইকে এই রাইডগুলোতে উঠতে হচ্ছে এবং আনন্দ উপভোগ করতে হচ্ছে। তো আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন রাইডের সামনে প্রচণ্ড ভিড় শিশুদের এবং তারা লাইন ধরে অর্থাৎ অভিভাবকরা শিশুদেরকে নিয়ে লাইন ধরে প্রবেশ মূল্য ক্রয় করে তারপরে কিন্তু রাইডে তারা উঠেছেন এবং প্রতিটি রাইডে ওঠার জন্য নির্দিষ্ট প্রবেশ মূল্য রয়েছে, সেই নির্দিষ্ট প্রবেশ মূল্য দিয়ে কিন্তু তারা উঠছেন এবং ঈদের আনন্দ উপভোগ করেছেন। এবং আমরা এখানে যারা শিশু রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখানে তারা এসে ঘুরছেন এবং তাদের সবগুলো রাইড অনেক ভালো লেগেছে। তার মধ্যে যে খেলনা ট্রেন আছে এই খেলনা ট্রেন কিন্তু তাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছে এবং আনন্দ দিয়েছে। এবং আমরা কিন্তু খেলনা ট্রেনে গিয়েছিলাম, সেখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড় আমরা লক্ষ্য করেছি। তারপর তো জাফর, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আমাদের এখন আমি চলে যাব গাজীপুর সাফারি পার্কে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সাদিক। শাহিন, আপনাকে ধন্যবাদ। শাহিন, গাজীপুর সদর থেকে 30 কিলোমিটার দূরে শ্রীপুরের ইন্দ্রপুরে যেই বঙ্গবন্ধু সাফারি পার্কটি রয়েছে 2013 সালে যেটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু এটি আসলে জমজমাট হতে শুরু করেছে। বিভিন্ন উৎসবে কিন্তু এটি আসলে খুব জমজমাট হয়ে ওঠে। দর্শনার্থীরা এখানে আসেন এবং ঘুরে দেখেন বিভিন্ন প্রাণী। এখানে আমার জানা মতে 74 প্রজাতির প্রাণী রয়েছে, বাঘ, হরিণ, সিংহ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী কিন্তু এখানে রয়েছে। তো এখানে ঘুরতে আসেন মানুষরা। এদের তৃতীয় দিন শেষে চতুর্থ দিনে কিন্তু এখানে বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসেছেন, বিভিন্ন প্রজাতির প্রাণী দেখছেন। আমি একটু যদি আপনাকে একটু দেখাতে বলি যে আসলে এই দূর দূরান্ত থেকে এসেছেন। এখানে একজন সংসদ সদস্য রয়েছেন, চাঁদপুরের একজন নারী সংসদ সদস্য, যিনি পরিবার নিয়ে এসেছেন। আমি জানতে চাইবো আপনার কাছে যে আসলে এখানে আপনি সকাল থেকে এসেছেন যেটা শুনেছি, এবং এখানে আসলে কেমন দেখছেন, ব্যতিক্রমটা কি দেখছেন? অন্য তো বিনোদন কেন্দ্র আরো রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটি এমন একটি জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন ধরনের জীবজন্তু এবং অনেক অনেক বিপন্ন প্রজাতির জীবজন্তু রয়েছে, আর এটিকে আমার অনেক বেশি জীবন্ত মনে হয়েছে। আর এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে এখানকার সামগ্রিক যে পরিবেশ, এটি আমাকে অনেকভাবে মুগ্ধ করেছে। আর আমি আসলে যেটা এখন বলাই বাহুল্য যে সারা পৃথিবীতে কিন্তু পরিবেশ বিপর্যয় চলছে, সেখানে বাংলাদেশের মতো এখন উন্নতিশীল একটা দেশে এত সুন্দর সাফারি পার্ক এখানে না এসে দেখলে কেউ বিশ্বাস করবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশের উন্নয়নের জন্য পুরস্কার পেয়েছেন, চ্যাম্পিয়ন অফ দি আর্থ। হ্যাঁ, অতএব ওনার পক্ষে আসলে সম্ভব এত সুন্দর করে করা। আমি আসলে খুবই সন্তুষ্ট। আমার পরিবারের সদস্যরা আছেন, তারাও কিন্তু খুবই হ্যাপি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই সাফারি পার্কটি আসলে গড়ে তোলা হয়েছিল যে যেসব প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে সেসব প্রাণীকে সংরক্ষণ করার জন্য। এছাড়াও দেশের বাইরে থেকে কিন্তু বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে নিয়ে এসে সংরক্ষণ করা হয়েছে। সরকারের একটি বিশেষ উদ্যোগ, এটিকে সাধুবাদ জানাচ্ছে সবাই। এখন এখানে আরেকটা বিষয় জানি যে এখানে একজন কর্তৃপক্ষ রয়েছেন সাফারি পার্কে। আসলে এখানে লোক সমাগম যে বেড়েছে, আসলে এটি কি বলবেন? আরো কি কয়দিন চলবে এটা? আগামীকাল পর্যন্ত চলবে। এটা আসলে ঈদ পরবর্তী 2-1 দিনের মধ্যে এটা খুব বেশি দর্শনার্থী হয়ে থাকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে অনেক। আসলে আমরা আসলে বিনোদনের খবর শুনছিলাম আসলে সাফারি পার্কের। এখানে মানুষ বাড়তে শুরু করেছে। বিকেল হলে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এখানে সাফারি পার্ক খোলা থাকবে এবং মানুষ কিন্তু দর্শনার্থী বিকেল থেকে বেশি আসা শুরু করে। তো আসলে এখন আমরা চলে যাব বিনোদনের খবর জানতে সিলেটে। সেখানে আছেন আব্দুল আহাদ, তার কাছে চলে যাব। আহাদ। ধন্যবাদ সাদিক। আসলে দর্শক, আমরা এতক্ষণ ঢাকার ঈদ আনন্দের খবর শুনছিলাম, কিন্তু এখন আমি আপনাদেরকে এমন একটি জায়গার খবর আপনাদের জানাবো যেটি হয়তো এখনো কেউ জানে না আসলে এই জায়গার খবর। আমি আছি এখন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলিরগাঁও ইউনিয়নের যোগীরকান্দিতে এবং আমি একটি বনের মধ্যে আছি যেটা হলো আসলে সোয়াম ফরেস্ট। আপনারা যারা হয়তো রাতারগুলের নাম জানেন, কিন্তু এই যে আমি যে বনে আছি সোয়াম ফরেস্টে, এটার নাম হলো মায়াবন নামে পরিচিত। আসলে স্থানীয় এটাকে নাম দিয়েছেন মায়াবন এবং এই বনের নাম এখনো আসলে কেউ জানে না। আমরা গত 2 দিন আগে এই বনের নাম শুনে আমরা এখানে এসেছি এবং এসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখনো যারা এই বনের নাম শুনেছেন তারা হয়তো 2-1টি পরিবার আসলে একেবারে নিরিবিলি তাদের আনন্দের সময়টুকু কাটানোর জন্য তারা এই বনে চলে এসেছেন। আর এই বনের অন্যতম বৈশিষ্ট্য যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পানির মধ্যে গাছ দেখা যাচ্ছে,
জল করচ এবং পর্যটকরা আসলে একেবারে নিরিবিলি এখানে সময় কাটাচ্ছেন এবং এই বনে পাখির কোলাহল এবং আসলে শিয়ালের ডাক এই সবগুলোই আসলে শোনা যাচ্ছে। তবে এই বনে আমরা এসে যেমনটি দেখেছি যে অনেকেই বনের গাছপালা কেটে নিয়ে যাচ্ছে এবং গাছের ডালগুলোও কেটে নিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে অনেকটা সৌন্দর্যহানি ঘটাচ্ছে আসলে বনের। তবে যদি এই বনের দিকে একটু বন বিভাগ যদি একটু নজর দেয় তবে হয়তো বনটি বাংলাদেশের একটি অন্যতম একটি পর্যটন কেন্দ্র হতে পারে, এমনটি আসলে বলছেন যে এখানকার যারা আসছেন পর্যটক। আমি কথা বলবো আসলে একজনের সাথে। আপনি কিভাবে শুনলেন এই বনের কথা আর কেমন লাগছে? প্রথমত অসাধারণ, অনেক সুন্দর, ভালো লাগছে। আর আমরা জেনেছি লোকাল একটি পত্রিকার মাধ্যমে এই জায়গাটা এখনো আসলে সেভাবে কেউ চেনে না, এখনো জানে না, যে কারণে মানুষজনের ওই রকম সমারোহ আমরা দেখতে পাচ্ছি না। অনেক নিরিবিলি, অনেক সুন্দর, অনেক ন্যাচারাল। ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক আপনারা যেমনটা শুনলেন যে এখনো যেহেতু মানুষ এই বনের নাম জানে না, যে কারণে যারা আসছেন তারা অত্যন্ত নিরিবিলি ভাবে তাদের সময়টা পার করছেন এবং যারা সকালে এসেছেন তারা এখনো পর্যন্ত আছেন, হয়তো তারা বিকেলের দিকে এই বন থেকে বের হয়ে যাবেন। তো এই ছিল আমার হাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মায়াবনের সবশেষ খবর। জাফর। আপনাকে ধন্যবাদ সাদিক এবং ফখরুল শাহিনকে। দর্শক, রাজধানীর শাহবাগ শিশুবাগ থেকে ফখরুল শাহিন, গাজীপুরের সাফারি পার্ক থেকে সাদিকুর রহমান এবং সিলেটের গোয়াইনঘাটের মায়াবন সোয়াম ফরেস্ট থেকে আব্দুল আহাদ জানাচ্ছিলেন ঈদ পরবর্তী বিনোদনের খবর। দুপুরের সময় আরো থাকছে। আজ ঘোষণা করা হবে বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড দল। আসন্ন সিরিজে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর স্টেডিয়ামে থাকছে বিশেষ ব্যবস্থা। পদ্মার ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের হরমা গ্রামের শতাধিক পরিবার। মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন এখানকার মানুষ ব্যস্ত দীর্ঘদিনের সাজানো সংসার ভেঙে অন্যত্র সরানোর কাজে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতির কারণে সময়মতো কাজ না হওয়ায় এ দুর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর। মোহাম্মদ আল মাহবুবের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যার পর হঠাৎ শুরু হওয়া পদ্মার ভাঙনে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের হরমা ও নামহরমা গ্রামের মানুষ। মুহূর্তের মধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন কোথায় ঠাঁই হবে সেটাও অনিশ্চিত তাদের। গত কয়েকদিনে 150 শতাধিক বাড়ি, 2টি স্কুল ও মসজিদ সহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। আমাদের বাড়ি ঘর নদীর ভিতরে চলে গেছে, কোনো জিনিস টানা সময় পাইনি। আমাদের এই ঈদ গেল, কি গেল আমরা বলতেই পারি না। আনন্দ উৎসব আমাদের তো কিছু হলো না। কোরবানির মাংসটাও আমরা নিজেই করতে পারিনি, পাক করতে পারিনি। কোনটা এখন ঠাঁই পাবো কোনো কিছু বুঝতে পারছি না। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতির কারণে সময় মতো কাজ না হওয়ায় এ দুর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর। ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে শত শত বাড়িঘর, স্কুল কলেজ সব নেমে যাচ্ছে। আগেই যদি পাহাড়টা কাটাইতো তাহলে কিন্তু আমাদের বালির বস্তাগুলা দিত, তাহলে কিন্তু আমাদের এই ভাঙ্গন এলাকায় পর্যবেসিত হতাম না। আমরা ভেঙে গেছি, কিন্তু যেগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে তা আমরা বসবাস আশ্রয় নিতে পারি। এদিকে ঈদের ছুটির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ঈদের ছুটিটা শেষ হলেই আমরা পদক্ষেপ নেব, সব ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করব এবং আবার সব নতুন লিস্ট করতে লাগাচ্ছি। সব লিস্ট গেল হচ্ছে, নদীর ভাঙনের লিস্ট হচ্ছে, প্লাস বানভাসীরও লিস্ট হচ্ছে। দেবীনগর ছাড়াও চলতি বছর আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও পাঁকা ইউনিয়নের পদ্মার বিভিন্ন পয়েন্টে 4 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার রাস্তার অসহায় পশুদের পুনর্বাসন নিয়ে একটি বিশেষ রিপোর্ট। পৃথিবী নিরন্তরই নিষ্ঠুর আর স্বার্থপর। মানুষকে নিয়ে মানুষের ভাবার এখানে বিন্দুমাত্র সময় নেই, সেখানে রাস্তার অসহায় পশুগুলো নিয়ে ভাবার ফুরসত কোথায়? তবে না, ব্যতিক্রম রয়েছে। পশুর প্রতি ভালোবাসা থেকেই মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে অসহায় পশু পুনর্বাসনের কাজ করছে কয়েকটি স্বেচ্ছাসেবী পশু কল্যাণ সংগঠন। স্বাগত জানিয়ে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের পাশাপাশি বেঁচে থাকার প্রয়োজন রয়েছে পশুদেরও। ইশিতা ব্রহ্মণ রিপোর্ট। প্রায় অবস্থায় পাওয়া যায় অ্যাকিলিসকে। উদ্ধারের পর প্রাণীটির চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব নেয় কেয়ার ফর পজ নামে একটি প্রাণী কল্যাণ সংগঠন। ভালোবাসার ছোট্ট পৃথিবীতে এভাবেই স্থান করে নিয়েছে মিশুক, হোয়াইটি আর আর্নল্ডের মতো ভুবনের অসহায় সৃষ্টিরা।
পিছনে ব্যাক করতে যে ওর মাথার উপর দিয়ে বাসটা উঠা দেয়, এরকম একটা ইনজুরি ডগ বেঁচে যাবে আমরা কখনো চিন্তাও করি নাই। রাস্তা যেসব অসহায় কুকুর অ্যাক্সিডেন্ট করে বা অসুস্থ হয়ে পড়ে থাকে ওদের এখানে এনে ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে এমনকি বন্ধাত্মকরণ করে ওদের আবার আগের জায়গায় ছেড়ে দেয়। গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরতে হোক যদি এরকম কোনো সহায়তা আমরা পাই, হ্যাঁ, তাহলে আমরা এই কাজটাকে আমরা আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সংগঠনটি বলছে রোগ সংক্রমণের আশঙ্কায় পশু নিধন কোনো সমাধান নয়, একমত প্রাণী বিশেষজ্ঞরাও। ক্যাপচার, নিউটার এবং রিটার্ন এর সাথে সাথে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ভ্যাকসিনেট করে দিতে পারি সেম টাইমে। তাহলে হবে কি, তার থেকে যে জলাতঙ্ক বা র্যাবিস বা এই ধরনের যে ডিজিজগুলো আছে যেগুলো মানুষের আসতে পারে সেই রোগগুলো আসবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাজ করছে এমন কয়েকটি পশু কল্যাণ সংগঠন। ওদের মতো পৃথিবীর সব অসহায় সৃষ্টিরাই চায় নিরাপদ একটি আশ্রয়। ওদের নির্বাক অথচ অনুভূতিশীল চাহনি বলতে চায় মানুষের ঘৃণা নয়, চাই একটু সহানুভূতি, একটু ভালোবাসা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে বিভিন্ন জেলার বাস, লঞ্চ ও ট্রেনে দেখা গেছে যাত্রীদের ভিড়। আমাদের ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষে চট্টগ্রাম নগরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দেখা যায় বিভিন্ন জেলা থেকে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। রাজধানী ঢাকা ও ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া তুর্না, নিশিতা ও বিজয় এক্সপ্রেস ট্রেন যথাসময়ে পৌঁছে যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের মাঝকান্দা বাস স্ট্যান্ডে দেখা যায় ঢাকাগামী যাত্রীদের ভিড়। টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন কর্মস্থলে ফেরা মানুষ। তবে ময়মনসিংহ ঢাকা রুটে একটি মাত্র বাস সার্ভিস চলাচল করায় টিকিট পেতে দুর্ভোগে পড়তে হয় তাদের। পিছনের লোক আপনার সামনে আপনি চলে যাচ্ছে, কিন্তু টিকিটে কোনো হচ্ছে না, আপনি নিয়মতান্ত্রিক হচ্ছেন না। 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত টিকিটে ওই পর্যন্ত যাইতে পারি না। একজনের টিকিট কাটতেছে, পাশে আরো 2 জন সাইড থেকে এসে দিয়ে দিচ্ছে। ঈদ উদযাপন শেষে ঢাকামুখী যাত্রীদের ঢল নামে মাদারীপুরের কাওড়াকান্দি নৌরুটে। ভোর থেকেই বাড়তে থাকে মাওয়া কাওড়াকান্দি নৌরুটে যাত্রীদের চাপ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় ছিল ঘাটে। একই চিত্র দেখা গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। এছাড়া খুলনা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ঈদ উদযাপন শেষে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন কর্মজীবী মানুষ। সাবিত সারওয়ার, সময় সংবাদ। আজ ঘোষণা করা হবে বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের গণমাধ্যমগুলোর খবর, কয়েকটি নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এডউইন মর্গান এবং অ্যালেক্স হেলস বাংলাদেশ সফরে না আসার কথা জানিয়ে দেওয়ার পর তাদের বাদ দিয়েই দল ঘোষণা করতে যাচ্ছে ইসিবি। মর্গান ও হেলসের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন হাসিব হামিদ ও বেন ডকেট। নর্দার্নসের হয়ে অসাধারণ পারফরমেন্সের প্রতিদান স্বরূপ ওয়ানডে দলে ডাক পাচ্ছেন ডকেট। প্রথম শ্রেণী, ওয়ানডে, টি-20 ঘরোয়া লিগগুলোর এই 3 ফরম্যাটে শুধুমাত্র এই মৌসুমে তার রান 2706। আর অ্যালিস্টার কুকের সতীর্থ হিসেবে টেস্ট স্কোয়াডে জায়গা হতে পারে হামিদের। প্রথম শ্রেণীর ক্রিকেটে হামিদের সংগ্রহ 19 ম্যাচে 1411 রান। এছাড়াও কিটন জেনিং, জ্যাক লিচ, লিয়াম ডাউসন সহ আরো কয়েকটি নাম রয়েছে এই তালিকায়। 2 টেস্টের জন্য 17 সদস্যের দল আর 15 সদস্য নিয়ে ওয়ানডে দল ঘোষণা করা হবে। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 1, আহত 4। সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের 8 জন সহ সারা দেশে 16 জনের মৃত্যু। চট্টগ্রামে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি টাকায় চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। কারখানা থেকে প্রকৃত দাম না পেলে লোকসানের আশঙ্কা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নাগরিক, তবে এখনো ঘরমুখো কেউ কেউ। বাস, ট্রেন বা লঞ্চে নেই বাড়তি চাপ। ঈদের ছুটিতে সারা দেশে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হৈহুল্লোড় আর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। এবং পদ্মার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতি কারণ বলছেন এলাকাবাসী।
এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।